নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি ত্রিপুরা টেট 2 এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাস থেকে অ্যাটমসফিয়ার এই টপিকটি থেকে কম্পোজিশন, স্ট্রাকচার, টেম্পারেচার, প্রেশার, উইন্ড সিস্টেম অ্যান্ড প্রিসিপিটেশন অর্থাৎ বায়ুমণ্ডলের উপাদানসমূহ, বায়ুমণ্ডলের গঠন, বায়ুমণ্ডলীয় তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ এবং অধঃক্ষেপণ বা বৃষ্টিপাত, এই সবগুলো টপিক নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এই টপিকগুলো থেকে আপনাদের কি পড়তে হবে সেটাই আপনাদের আজকে আমি বলবো। আপনারা যদি চান তাহলে আলাদা আলাদা এই অংশগুলো নিয়েও, যেমন বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডলের গঠন, এগুলো নিয়েও আলাদা আলাদা ভিডিও আনতে পারি। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। যেমন আমরা প্রথমে জেনে নেব বায়ুমণ্ডল কাকে বলে। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতির দ্বারা গঠিত এই হালকা আবরণটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠের সঙ্গে যুক্ত। বায়ুমণ্ডলের কী উপাদান রয়েছে? বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা, উদ্ভিদকণা, লবণকণা ইত্যাদির যান্ত্রিক সংমিশ্রণে বায়ুমণ্ডল গঠিত, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি। এইগুলো হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান বা কম্পোজিশন। নেক্সট, এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই বায়ুমণ্ডলের উপাদানগুলো সম্পর্কে আপনাদের ডিটেলসে পড়তে হবে। এখানে এই ছবিটার মধ্যে দেওয়া আছে নাইট্রোজেন কত পার্সেন্ট আছে, অক্সিজেন কত পার্সেন্ট আছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, বাকি উপাদানগুলো কত পার্সেন্ট আছে। আপনারা এগুলো ডিটেলসে পড়তে পারেন বই থেকে। নেক্সট আছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস মূলত দুটি ভিত্তিতে করা হয়। একটা হচ্ছে উপাদানের তারতম্য অনুসারে, আর একটা হচ্ছে উষ্ণতার তারতম্য অনুসারে। উপাদানের তারতম্য অনুসারে স্তরবিন্যাস, যেমন সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আর একটা হচ্ছে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। উষ্ণতার তারতম্য অনুসারে স্তরবিন্যাস, ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, যার আরেকটা নাম আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এগুলো সম্পর্কে আপনাদের ডিটেলসে পড়তে হবে। প্রত্যেকটা টপিক সম্পর্কে, যেমন ট্রপোস্ফিয়ার সম্পর্কে, স্ট্রেটোস্ফিয়ার সম্পর্কে, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এগুলো থেকেই এক্সামের মধ্যে কোশ্চেন আসে। তাই এগুলো সম্পর্কে আপনাদের ডিটেলসে পড়তে হবে। আজকে আমি এই ভিডিওর মধ্যে এই টপিকের সবগুলো অংশ নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। আপনারা চাইলে প্রত্যেকটা আবার অংশের উপর আলাদা আলাদা ভিডিও আনতে পারি। নেক্সট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো। এরপর আছে বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতি, অর্থাৎ এয়ার টেম্পারেচার। সূর্য পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস। সূর্যরশ্মির তাপীয় ফলের মাধ্যমে বা ইনসুলেশনের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডল কয়েকটি পর্যায়ক্রমিক পদ্ধতিতে উত্তপ্ত হয়ে ওঠে। আর এই পদ্ধতিগুলো হচ্ছে বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, পরিচালন পদ্ধতি, অ্যাডভেকশন, আর একটা হচ্ছে তাপ শোষণ। নেক্সট আছে পৃথিবীর তাপ বলে বা তাপমণ্ডল। অক্ষাংশের পার্থক্যের জন্য সূর্যরশ্মির পতন কোণের তারতম্য লক্ষ্য করা যায়। অক্ষরেখার ভিত্তিতে যে সকল স্থানের উষ্ণতা মোটামুটি সমপ্রকৃতির সেগুলিকে বলা হয় তাপমণ্ডল, যেমন উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডল। এরপর আছে বায়ুর উষ্ণতা, এয়ার টেম্পারেচার। বায়ুর উষ্ণতা বলতে বায়ুর তাপমাত্রাকে বোঝায়। বায়ুর উষ্ণ ও শীতল অবস্থার তুলনামূলক পরিমাপকেই বায়ুর উষ্ণতা বলা হয়। সূর্যকিরণ হলো বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস। সূর্যের তাপ গ্রহণ বা তার প্রতিফলন ঘটিয়ে বায়ু উষ্ণ বা শীতল হয়ে ওঠে। এখানে একটা আপনারা ছবি দেখতে পাচ্ছেন পৃথিবীর তাপমণ্ডলের। এই ছবিগুলো থেকেও আপনাদের অনেক কিছু শেখার আছে এবং ছবিগুলো থেকেও দেখে রাখলে অনেক কিছু আনসার করতে পারবেন। এরপর আছে বায়ুমণ্ডলের উষ্ণতার উপর প্রভাব বিস্তারকারী প্রধান উপাদান, যেমন সূর্যরশ্মির তাপীয় ফল, অক্ষাংশ, সমুদ্র থেকে দূরত্ব, উচ্চতা, ভূমিরূপ, বায়ুপ্রবাহ, মেঘ ও বৃষ্টিপাত, সমুদ্র স্রোত, বনভূমি, মৃত্তিকা, মানুষের কার্যকলাপ ইত্যাদি। এরপর আছে বায়ুচাপ বলয়। পৃথিবী পৃষ্ঠের উপর নির্দিষ্ট দূরত্বে অক্ষাংশ বরাবর সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে বলয়ের আকারে পৃথিবীকে বেষ্টন করে আছে। এগুলোকেই বায়ুচাপ বলয় বলা হয়। এই স্লাইডের মধ্যে আপনারা দুইটা পিকচার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সমুদ্রবায়ু আর একটা হচ্ছে স্থলবায়ু। প্রথমে আপনাদের সমুদ্রবায়ুটা বোঝাচ্ছি। দিনের বেলা সূর্যের তাপ শোষণ করে স্থলভাগ জলভাগের তুলনায় তাড়াতাড়ি উষ্ণ হয়ে ওঠে। স্থলভাগের উপরের হালকা বায়ু প্রসারিত হয়ে উপরের দিকে উঠে গেলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়। অপরদিকে সমুদ্রের জল স্থলভাগের তুলনায় শীতল হওয়ার কারণে সেখানকার বাতাসের তুলনামূলক উচ্চচাপ সৃষ্টি হয়। ফলে দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে অপেক্ষাকৃত শীতল আরামদায়ক সমুদ্রবায়ু প্রবাহিত হয়। আর এই ছবিটা অর্থাৎ স্থলবায়ু থেকে আপনারা কি শিখতে পারছেন? সূর্যাস্তের পর থেকেই স্থলভাগের উপরের বায়ু তাপ বিকিরণ করে রাতের দিকে বেশ শীতল হয়ে পড়ে, কিন্তু সমুদ্রের উপরের বায়ু তখনও স্থলভাগের তুলনায় বেশি উষ্ণ থাকে। স্থলভাগের উপর বায়ুর উচ্চচাপ ও সমুদ্রের উপর বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়। ফলে রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হতে থাকে। এই বায়ু হলো স্থলবায়ু।
বা ল্যান্ড ব্রিজ। নেক্সট, পৃথিবীর বায়ুচাপ বলয় সমূহ। পৃথিবীতে 7টি স্থায়ী বায়ুচাপ বলয় আছে, সেগুলো হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়। এই পিকচারের মধ্যে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, আপনারা ক্লাস 6, 7, 8 বইয়ের মধ্যে এগুলো সম্পর্কে পেয়ে যাবেন। নেক্সট আছে বায়ুপ্রবাহ বা উইন্ড সিস্টেম। বায়ু বলতে সাধারণত বাতাসের অনুভূমিক চলনকে বোঝানো হয়ে থাকে। পৃথিবীপৃষ্ঠে বায়ুচাপের তারতম্য অনুসারে বাতাস যখন উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে এক স্থান থেকে অপর স্থানে গমন করে, তখন তাকে বায়ুপ্রবাহ বলে। বায়ুপ্রবাহের প্রকারভেদ। পৃথিবীর বায়ুমণ্ডলে যেসব বায়ু প্রবাহিত হয় সেগুলোকে 3টি বৃহৎ শ্রেণীতে ভাগ করা হয়, আর সেগুলো হচ্ছে মুখ্য বা প্রাথমিক বায়ুপ্রবাহ, যেমন নিয়ত বায়ুপ্রবাহের অন্তর্গত আয়ন বায়ু, বাণিজ্য বায়ু, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। এরপর রয়েছে পশ্চিমা বায়ু ও মেরু বায়ুপ্রবাহ। এরপর রয়েছে গৌণ বায়ুপ্রবাহ, যেমন ঘূর্ণপাত, প্রতীপ ঘূর্ণপাত, মৌসুমী বায়ু ও বায়ুপুঞ্জ। এরপর রয়েছে স্থানীয় বায়ুপ্রবাহ, যেমন স্থানীয় বায়ুপ্রবাহসমূহ। বায়ুপ্রবাহের মধ্যে অর্থাৎ উইন্ড সিস্টেমের মধ্যে এগুলো আপনাদের পড়তে হবে। এই পশ্চিমা বায়ু, মেরু বায়ুপ্রবাহ, আয়ন বায়ু এগুলো সম্পর্কে আপনাদের ডিটেলসে পড়তে হবে। এখানে আমি শর্টে আলোচনা করেছি। বহুরূপী পশ্চিমা বায়ুর কিছু ভাগ রয়েছে, যেমন গর্জনশীল 40, ক্রোধান্মত্ত 50, তীক্ষ্ণ চিৎকারকারী 60। এগুলো থেকে এক্সামের মধ্যে কোশ্চেন আসে, তাই এগুলো আপনাদের পড়তে হবে। নেক্সট রয়েছে যে নিয়ত বায়ুপ্রবাহের 3টা ভাগ রয়েছে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। নেক্সট, ভাইস বেল্ট সূত্র। 1857 সালে ডাচ আবহবিদ ভাইস বেল্ট বায়ুচাপের পার্থক্য ও বায়ুপ্রবাহের মধ্যে একটি সম্পর্ক উল্লেখ করেন। বায়ুপ্রবাহ ও বায়ুচাপের পার্থক্যের এই সম্পর্কটি ভাইস বেল্ট সূত্র নামে পরিচিত। কোরিওলিস বল, এটা কি? এটা হচ্ছে পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো গতিশীল বস্তুর উপর এক প্রকার বল কাজ করে, যা পৃথিবীর উপর কোনো গতিশীল বস্তুর দিক বিক্ষেপ ঘটায়, তাকে কোরিওলিস বল বলে। বিজ্ঞানী জি.ডি. কোরিওলিস 1835 সালে সর্বপ্রথম এই বিক্ষেপ বলের কথা বলেন। তার নাম অনুসারে বলটিকে কোরিওলিস বল বলা হয়। নেক্সট রয়েছে ফেরেলের সূত্র। এটা থেকেও একটা কোশ্চেন এসেছিল, তাই এই সূত্রগুলো আপনারা জেনে রাখবেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত আবহবিদ উইলিয়াম ফেরেল 1859 খ্রিস্টাব্দে এই সূত্রটির উদ্ভাবন করেন এবং তার নাম অনুসারেই এটি ফেরেলের সূত্র নামে পরিচিত। ফেরেলের সূত্র অনুসারে আয়ন বায়ু সোজাভাবে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে উত্তর পূর্ব আয়ন বায়ুরূপে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুরূপে বেগে প্রবাহিত হয়। এরপর রয়েছে লাস্ট, অধক্ষেপণ বা প্রিসিপিটেশন, যেটাকে বৃষ্টিপাতও বলা হয়। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয় তরল ও কঠিন অবস্থায় মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধক্ষেপণ বা বৃষ্টিপাত বলা হয়। অধক্ষেপণ সাধারণত 6 প্রকার রয়েছে: বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, শিশির, তুষারপাত, স্লিট, তুহিন। এগুলো বিভিন্ন প্রকার বৃষ্টিপাত, যেমন পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণপাত বৃষ্টিপাত। বৃষ্টিপাতের এই প্রত্যেকটা ভাগ, যেমন পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে আপনাদের ডিটেলসে পড়তে হবে, শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে ডিটেলসে পড়তে হবে, তেমনিভাবে ঘূর্ণপাত বৃষ্টিপাত সম্পর্ক। নেক্সট, এখানে পরিচলন বৃষ্টিপাতের ছবি দেখতে পাচ্ছেন, ঘূর্ণ বৃষ্টিপাতের ছবি, সীমান্ত বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, এগুলোর ছবি দেখতে পাচ্ছেন। নেক্সট রয়েছে আবহাওয়া সংক্রান্ত যন্ত্র, যেমন অ্যানিমোমিটার। এগুলো থেকে এক্সামের মধ্যে কোশ্চেন আসে। অ্যানিমোমিটার হলো বায়ু পরিমাপ করার জন্য ব্যবহৃত ডিভাইস, আর বেরোমিটার হচ্ছে বায়ুর চাপ পরিমাপ করতে ব্যবহৃত হওয়া একটি যন্ত্র, আর থার্মোমিটার হচ্ছে বায়ুর তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র। এরপর রয়েছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার হচ্ছে এমন একটি সরঞ্জাম যা বাতাসের আর্দ্রতা পরিমাপ করে। এরপর রয়েছে রেইন গেজ। রেইন গেজ একটি বৃষ্টি পরিমাপক যন্ত্র। নেক্সট রয়েছে বাত পতাকা। বায়ুপ্রবাহের দিক নির্ণয় করতে এই বাত পতাকা ব্যবহার করা হয়। আজকের এই ভিডিওর মধ্যে এতটুকুই বলার ছিল। আপনারা অবশ্যই ডিটেলসে এই টপিকগুলো ভালো করে পড়বেন, যেগুলো থেকে এক্সামের মধ্যে অবশ্যই কোশ্চেন আসে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।